স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই না, বাবা, এই সিফাত কে? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই যে সিফাত নাম, ছেলের নাম, এই যে মেয়ের ছবি দিয়ে রাখছো কেন বাবা? এটা বন্ধ করে দাও। হ্যাঁ, ধন্যবাদ। এই নূর আফসানা মিম। আচ্ছা, ছবি টবি তোমরা দাও কেন? ছবি একটা অন্য ছবি টবি দেওয়া যায় না? এটা তো অন্যজনও দেখতেছে। আচ্ছা, যাই হোক, তোমাদের আমি অঙ্ক করা দিছিলাম এই 5.1-এর। তোমরা কি বাসায় চেষ্টা করছিলে? দেখো, আমি একটা অঙ্ক করাইছিলাম, তো আমি আরো অঙ্ক করাবো, তবে এই এইটা আগে ঠিক করে দিই। তো ঠিক আছে, তো সবাই একটু খাতা কলম বের করো, খাতা কলম বই, তাহলে সুবিধা হবে তোমাদের জন্য। তো ঠিক আছে, দেখো, আমি 16 নাম্বারে একটা অঙ্ক আছে, অথবা আমি তোমাদের এই বলছে যে সমাধান সেট বের করো, এই সমাধান সেট নির্ণয় করো। ঠিক আছে, সেট কিন্তু তোমরা প্রত্যেকেই সেট সম্পর্কে ভালো ধারণা থাকার কথা, যেহেতু ক্লাস 8-এ ছিল। তো সেই ক্ষেত্রে দেখো, আমি একটা অঙ্ক দেবো, এই 10 নাম্বার একটা অঙ্ক। আগে আমরা সমাধান সেট বের করতে বলছে, তো আমরা মূলত সমাধানই করব। ঠিক আছে, এসে সেট হবে না নির্ণয় সমাধান হবে সেটা আমরা দেখব। তো দেখো, একটা অঙ্ক আছে, জেড মাইনাস 2 ডিভাইডেড z-1 সমান 2 - 1 ভাগ z-1। ঠিক আছে, দেখো এই রাশিটার সমাধান বের করো। এটা প্রতিবারই মনে করো যে এটা এই প্রশ্নটা মানে সমাধান করতে দেয় এমসিকিউ আকারে। তো সেই ক্ষেত্রে দেখো, এটার যদি আমরা সমাধান করতে চাই, তো আমরা সমাধান সেট নির্ণয় করতে চাই, আর স্বাভাবিকভাবে আমরা আগে সমাধান নির্ণয় করব। স্বাভাবিকভাবে আমরা সমাধান নির্ণয় করব। দেখো, বা z-2 ভাগ z-1 সমান 2 ইন্টু z-1 ডিভাইডেড z-1। তো আমরা দেখো ডান পাশে শুধু লসাগু করলাম, এরপরে z-2 z-1 সমান গুণ করে দিলাম 2z-2 - 1 ভাগ এই z-1। ঠিক আছে, এরকম করলাম, z-2 z-1 সমান দেখো 2z মাইনাস, এখানে কি আসলো, -2 - 1 গুণ দিলে যোগ করলে -3 ভাগ এই z-1। এরপরে আমরা দেখো কি কাজটাই করলাম, আড়াআড়ি গুণ করে দিলাম। ঠিক আছে, দেখো এরকম করে আমরা আড়াআড়ি গুণ করে দিছি। দেওয়ার পরে এটাকে আমরা বাম পাশে নিলে কি হলো, বাম পাশে নিলে কিন্তু মাইনাস হয়ে গেল। আমরা এখন এই z-1টা কমন নিলাম, থাকলো কি 2z-3 আর মাইনাস z-2। ঠিক আছে, দেখো এইরকম অবস্থার কিন্তু সৃষ্টি হয়েছে।
তো এরপরে এই z-1 এই 2z-3 মাইনাস জেড প্লাস 2 সমান 0। ঠিক আছে, আমরা z-1 কমন নেওয়াতে এরকম অবস্থা হয়েছে। 2z মাইনাস জেড, তাহলে জেড থাকলো, -3 প্লাস 2 -1 হলো। তো দেখো তাহলে এখান থেকে জেড এর মান কি আসছে, 1 আসছে। বা তোমরা যদি এটা মনে করো যে z-1 মানে দুইটা উৎপাদকের গুণফল 0 হলে প্রত্যেকটি উৎপাদক সমান 0, কিন্তু দুইটা উৎপাদক একই হলে তো সেই ক্ষেত্রে জেড এর মান কি হবে, শুধু জেড এর মান কিন্তু 0ই হবে। বা এই জেড সমান কি হবে, ফলাফল 1। কিন্তু এখন কথা হলো তোমাদের সাথে, দেখো এই জেড সমান আসলে 1 আসছে, এখন কি নির্ণয় সমাধান কি 1 হবে? এই অঙ্কটার ক্ষেত্রে একটু ব্যতিক্রম, এই অঙ্কটা একটু ব্যতিক্রম, এই জন্য পরীক্ষাতে বারবার এই প্রশ্নটা আসে। তো দেখো এই z1 এর মান যদি তুমি প্রদত্ত সমীকরণে বসাও, তাহলে তো অবশ্যই z এর মানের জন্য বাম পক্ষ আর ডান পক্ষ সমান হবে। এই যে দেখো এটা ছিল আমাদের বাম পক্ষ, এই বাম পক্ষে তুমি যদি z এর মান 1 বসাও, 1 - 2 1 - 1, তাহলে ফলাফল কি দাঁড়ালো, নিচে 0 আর উপরে -1। তাহলে দেখো -1/0 অঙ্কের মধ্যে যদি তোমরা কোনোভাবে 0/0 0 কোন সংখ্যা ভাগ 0 √1 এরকম অবস্থা দেখো, তাহলে তোমরা বুঝবে যে অঙ্কটা আসলে আমাদের কোথায় ক্যালকুলেশনে বা কোনো কিছুর সমস্যা হয়েছে, এই কারণে আমাদের আসলে হচ্ছে না। কারণ এই আকারগুলোকে অনির্ণীয় আকার বলে। এখনো গণিতবিদেরা এটা সম্পর্কে আইডিয়া করতে পারে নাই। ঠিক আছে, এখনো গণিতবিদেরা এটা নিয়ে কোনো আইডিয়া করতে পারে নাই। এই জন্য কোনো সংখ্যা বা 0 আসলে সেটা অবশ্যই অনির্ণীয় আকার। তো দেখো -1/0, তার মানে ওই একই কথা, তো -1/0 বা 1/0 একই কথা। তো সেই ক্ষেত্রে দেখো এটা কিন্তু এখনো নির্ণয় করতে পারে নাই। তো তোমরা কি ব্যাপারটা বুঝতে পারছো? তো তাহলে জেড এর মান 1 এর জন্য বাম পক্ষ আর ডান পক্ষ কি হচ্ছে না, সমান হচ্ছে না। এই কারণে নির্ণয় সমাধান সেট এই ফাঁকা সেট অথবা এই সেকেন্ড ব্র্যাকেট ওপেন এরকম দিতে হবে। দেখো দেখি ব্যাপারটা কি তোমরা বুঝতে পারছো নাকি সবাই? এই তোমরা কি বুঝছো সবাই? জি স্যার। আচ্ছা ঠিক আছে, এটা কিন্তু একেবারে ব্যতিক্রম একটা অঙ্ক। তাহলে ঠিক আছে, তো সবাই বুঝতে পারছো। এরপরে দেখো কথার একটা অঙ্ক করাবো। তো সেই কথার অঙ্কটা হচ্ছে 16 নাম্বার। এই কথার অঙ্কটা আমি যদি রাশি পড়ি 5.1 এর 16 নাম্বার। একটি প্রকৃত ভগ্নাংশের লব ও হরের অন্তর হচ্ছে 1। তো তারপরে লব থেকে 2 বিয়োগ হরের সাথে 2 যোগ করলে যে ভগ্নাংশ পাওয়া যাবে তা 1/6 এর সমান। ভগ্নাংশটি নির্ণয় করো। তোমরা নিশ্চয়ই জানো প্রকৃত ভগ্নাংশ যদি হয় তো সেই ক্ষেত্রে লবটা ছোট হবে আর এই হরটা কি হবে, বড় হবে। তো অন্তর বলছে, অন্তর মানে পার্থক্য, মানে ডিফারেন্স, মানে ব্যবধান, মানে একই কথা। সবগুলো আসলে সমর্থক, মানে বড়টার থেকে ছোটটা তোমাকে বাদ দিতে হবে, এটাকে বলা হয় অন্তর বা পার্থক্য বা ডিফারেন্স। তো সেই ক্ষেত্রে বলছে যে লব ও হরের অন্তর, কে বড় কে ছোট এই কথাটা বলে নাই, তবে বলে দিছে যে প্রকৃত ভগ্নাংশ, তার মানে কি লব ছোট আর হর হলো বড়। তো সেই ক্ষেত্রে দেখো ধরি এই ভগ্ন অংশটির
লব সমান x, ভগ্ন অংশটির হর সমান তাহলে কত হবে? ভগ্ন অংশটির হর সমান x প্লাস 1। যেহেতু দুইটার পার্থক্য কত হবে বলো তো দেখি? দুইটার পার্থক্য কিন্তু 1 হবে, মানে হর থেকে যদি লব বাদ দাও তাহলে কি হলো? x প্লাস 1 মাইনাস x, তার মানে শুধু 1 থাকলো। এবার আমরা ভগ্ন অংশ গঠন করি। লিখলাম যে ভগ্ন অংশটি, ভগ্ন অংশ সমান তো লব বাই হর। তো দেখো আমাদের লবটা কি ছিল? x, আর হরটা কি? x প্লাস 1। ঠিক আছে, দেখো তো দেখি এতটুকু পর্যন্ত তোমরা বুঝতে পারছো নাকি? এইবার আমরা প্রশ্ন মতে আসি। আগে আমরা ভগ্ন অংশটা লিখি, এরপরে দেখো লব থেকে 2 বিয়োগ আর হরের সাথে 2 যোগ করলে যে ভগ্ন অংশ হবে তা 1/6 এর সমান। দেখো তো দেখি ব্যাপারটা কি আমরা বুঝছি নাকি? x মাইনাস 2 ভাগ x প্লাস 1, ওর সাথে আমরা কত যোগ দিলাম? 2 যোগ দিলাম। আমাদের যা করতে বলছে x মাইনাস 2 ভাগ x প্লাস 3 সমান 1/6। তুমি এখন আড়াআড়ি গুণ করে একবারে গুণ দিয়ে দিলাম আমরা। এরপরে দেখো 6x মাইনাস x সমান 3 প্লাস 12। ঠিক আছে এটা। তো এরপরে এই 5x সমান 15, এই x সমান 15 ভাগ 5, x সমান 3। x এর মান তাহলে কি আসছে? 3 আসছে। সুতরাং ভগ্ন অংশটি x ভাগ x প্লাস 1। আমাদের ছিল কি? x ভাগ x প্লাস 1, x এর মান 3, x এর মান 3 প্লাস 1 তাহলে 4। এই যে দেখো এটা একটা প্রকৃত ভগ্ন অংশ। দেখো তো দেখি সব মিলা কি অঙ্কটা বুঝছো নাকি তোমরা? জি স্যার। আচ্ছা ঠিক আছে, সবাই কি বুঝছো অঙ্কটা? জি স্যার। আচ্ছা ঠিক আছে। এরপরে দেখো একক স্থানীয় অঙ্ক আর দশক স্থানীয় অঙ্ক। এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। একক স্থানীয় আর দশক স্থানীয় অঙ্ক, এগুলো আসলে খুব ইম্পর্টেন্ট অঙ্ক। তো অঙ্কটা কি বলছে তোমরা একটু 17 নাম্বারটা দেখো। তোমরা ক্লাস 8 মনে হয় একটা দুইটা অঙ্ক পাইছিলে এই একক আর দশকের। ঠিক আছে, একক আর দশকের তোমরা একটা দুইটা অঙ্ক পাইছিলে। তো 17 নাম্বার অঙ্কে বলতেছে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা, 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা ধরলাম আমরা 4, 5। ঠিক আছে, 4, 5 একটা 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। তো তোমাদের কি জানা আছে এই ডান পাশ থেকে এই 5 হচ্ছে একক স্থানীয় অঙ্ক, মানে ওর সাথে এক গুণন আছে। আর 4 কে আমরা দশক স্থানীয় অঙ্ক বলবো। ঠিক আছে, দেখো 45 কে আমরা লিখতে পারি কি? 40 যোগ 5, তো 4 ইন্টু 10, 5 ইন্টু 1। ঠিক আছে, দেখো 4 এর সাথে আছে 10 গুণন, এই জন্য দশক মানে 10। দশক মানে কত আসলে? 10। একক মানে আসলে 1, এই জন্য 5 এর সাথে 1 গুণন আছে। আর দশকের সাথে আছে 10 গুণন, 4 এর সাথে 10 গুণন আছে, এই জন্য 4 কে আমরা দশক বলবো, দশক স্থানীয় অঙ্ক। আর 5 কে আমরা একক স্থানীয় বলবো, মানে এককের ঘরে আছে। তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল। আমরা যে স্থান বিনিময় করি, দেখো স্থান বিনিময় মানে কি? বিনিময় 45 থেকে কত হবে? 5 আসবে 4 এর কাছে, 4 যাবে 5 এর কাছে। দেখো 45 থেকে আমাদের কত হলো?
54 হলো, এটা হলো স্থান বিনিময়। ঠিক আছে, তো এইবার আমরা দেখি কি কি এখানে বলছে। এই ধরি সংখ্যাটি বের করতে বলছে, ধরি একক, ধরি একক স্থানীয় অঙ্ক x। তো দেখো তো দেখি, এটা আমরা বুঝি না। একক স্থানীয় অঙ্ক এক, দশক স্থানীয় অঙ্ক 9 মাইনাস এক্স। 9 মাইনাস এক্স দিলাম কেন, যে দুইটার যোগফল 9 হবে। একক স্থানীয় অঙ্ক আর দশক স্থানীয় অঙ্কের যোগফল কত হতে হবে, 9। এই জন্য একটা সংখ্যা যদি x হয়, অজানা চলক হয়, তাহলে অপর সংখ্যা কত হবে, 9 মাইনাস এক্স। 9 মাইনাস এক্স, ঠিক আছে। এটা কিন্তু আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। একক স্থানীয় অঙ্ক x, এই দশক স্থানীয় অঙ্ক 9 মাইনাস এক্স। তো এই ব্যাপারটা, এখন সংখ্যাটা কি হবে, সংখ্যাটি এককের সাথে 1 গুণন যোগ দশকের সাথে 10 গুণন, এই x প্লাস 9 10 90 মাইনাস 10x, এই 90 মাইনাস 9x। ঠিক আছে, দেখো তো দেখি ব্যাপারটা বুঝছো না। 90 মাইনাস 9x এটা হচ্ছে সংখ্যা। সংখ্যা গঠনের জন্য আমরা কি করব, এককের সাথে 1 গুণ দেব যোগ দশকের সাথে 10 গুণ দেব। এরকম করে আসলে সংখ্যা গঠন করতে হয়, এরকম করে আসলে সংখ্যাটা গঠন করতে হয়। দেখো তো দেখি এতটুকু অঙ্ক তোমরা বুঝতে পারছো নাকি? এ বাবা, এই বুঝতে পারছো সবাই? জি স্যার। আচ্ছা, ওকে। এরপরে দেখো কি বলছে, অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যাবে, এই ওই সংখ্যাটা যদি স্থান বিনিময় করে, সংখ্যাটি কত হবে, এককের জায়গায় দশক হবে, দশকের জায়গায় একক হবে। অর্থাৎ আগে ছিল 1 ইন্টু এক্স, আর এখন হবে 10 ইন্টু এক্স প্লাস 1 ইন্টু 9 মাইনাস এক্স। দেখো তো দেখি ব্যাপারটা বুঝছো না? স্যার আমি এখন আসছি, তো আরেকবার একটু হ্যাঁ, আচ্ছা নেন পরে। আচ্ছা, হ্যাঁ কি বললে? বললাম যে আমি এখন আসছি, তো তাই আরেকবার একটু বুঝে দেন। আচ্ছা, প্রথম থেকে আবার বোঝাতে বলে নাও। 10x প্লাস 9 মাইনাস এক্স, 9x প্লাস 9x প্লাস 9। এটা এটা দেখো, এটা হচ্ছে আমাদের মূল সংখ্যা হয়েছে, যেটা তার স্থান বিনিময় করলে সংখ্যাটি হয়েছে 9x প্লাস 9। এখন প্রশ্ন মতে কি বলছে দেখো, সবাই একটু খেয়াল করো, যে অঙ্ক দুটি স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যাবে,
এই যে স্থান বিনিময় করলে সংখ্যা পাওয়া গেছে 9x + 9। তা প্রদত্ত সংখ্যা হতে 45 কম। প্রদত্ত সংখ্যা কি ছিল? এই 90 - 9x। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রদত্ত সংখ্যা, এটা হচ্ছে স্থান বিনিময়কৃত সংখ্যা। এখন দেখো এখানে একটা বৈশিষ্ট্যের কথা বলছে, স্থান বিনিময় করলে সংখ্যাটি তোমার স্থান বিনিময় করলে সংখ্যাটি কত হবে? প্রদত্ত সংখ্যা থেকে 45 কম। তাহলে অবশ্যই এইটা ছোট, এইটা কি হবে? এই ছোট হবে। আর এইটা কি হবে? বড় হবে। তাহলে শর্ত মতে ছোটটার সাথে যোগ করতে হয়, আর বড়টা আমরা যদি বড়টার সাথে যদি 45 বিয়োগ করতাম তাও কিন্তু হতো, কিন্তু আমরা ইকুয়াল করার জন্য, সমান করার জন্য আমরা ছোটটার সাথে 45 যোগ করলাম। এখন দেখো 9x + 9x = 90 - 45 - 9, বা এই 18x 45 থেকে 90 থেকে 45 বাদ দিলে 45, 45 থেকে 9 বাদ দিলে 36, বা x এর মান কত আসবে? 36 ভাগ এই 18, তার মানে 18 দুগুণা 36, তার মানে আমাদের ফলাফল আসলো কি? x এর মান 2। তাহলে ভগ্ন অংশটি কি হবে? প্রদত্ত সংখ্যায় x এর মান বসা দেই, 90 - 2 × 9, 9 দুগুণা 18, 90 থেকে 18 বাদ দিলে এই 72 থাকে। তো ঠিক আছে, দেখো তো দেখি পুরো অঙ্কটা আমরা বুঝতে পারলাম নাকি সবাই? স্যার আরেকবার বুঝেন। আচ্ছা, বুঝায় তো দিব। দেখো প্রথমে অঙ্কটা দেখো সবাই। একক স্থানীয় অঙ্কটি x, আর দশক স্থানীয় অঙ্কটি কত? 9 - x, অর্থাৎ অঙ্ক দুটির সমষ্টি ছিল 9। তাহলে একক স্থানীয় অঙ্ক x আর দশক স্থানীয় অঙ্ক 9 - x। সংখ্যাটা কি হবে? দেখো সংখ্যাটা আসলে সংখ্যা গঠনটা এককের সাথে, একক হলো x, একক সংখ্যাটার সাথে x গুণ দিলাম, যোগ দশকের সাথে আমরা 10 গুণ দিলাম। তো এখান থেকে আমাদের সংখ্যাটা কত আসছে? 90 - 9x। ঠিক আছে, এটা সংখ্যা। এরপরে বলছে কি? সংখ্যাটি স্থান বিনিময় করতে হবে আগে। স্থান বিনিময় করলে পরে শর্ত দিয়েছে, তো আগে আমরা স্থান বিনিময় করি। স্থান বিনিময়ের শর্ত কি? এককের সাথে এইবার 10 গুণ হবে, আর দশকের সাথে এইবার একক গুণ হবে। ঠিক আছে, যেহেতু 45 সংখ্যা বলছিলাম, 45 স্থান বিনিময় করলে কি হবে? 54 হবে। তাহলে ঠিক আছে, ব্যাপারটা তো বুঝছো তো? 5 প্রথমে ছিল একক স্থানীয় অঙ্ক, পরে হয়ে গেছে দশক স্থানীয় অঙ্ক। এই জন্য আমরা 10 দিয়ে গুণ দিছি আর 9 দিয়ে গুণ দিছি, 1 দিয়ে গুণ দিছি। তাহলে স্থান বিনিময়কৃত সংখ্যাটি কত হয়েছে? 9x + 9। প্রশ্ন মতে 9x + 9 + 45 সমান 90 - 9x। আমরা এখানে 45 যোগ করছি কি কারণে? যে প্রদত্ত সংখ্যা থেকে স্থান বিনিময়কৃত সংখ্যাটি 45 কম। তাহলেই সমান, আমরা যেহেতু প্রশ্ন মতে সমান করলাম, এই জন্য 45 সংখ্যাটা এই স্থান বিনিময়কৃত সংখ্যার সাথে যোগ করে দিছি, এই ব্যাপারটা। তো দেখো এখান থেকে x এর মান কত আসছে? 2 আসছে। প্রদত্ত সংখ্যাটি কত হবে? 90 - 2 × 9, তার মানে 18 হলো। তাহলে 90 থেকে 18 বাদ দিলে 72 হয়। তাহলে এটাই হলো আমাদের উত্তর। দেখো তো দেখি ব্যাপারটা কি বুঝছি আমরা? জি স্যার। ওকে, তো দেখো এরপরে আরো অনেক গুরুত্বপূর্ণ অঙ্ক আছে, যেমন 21 নাম্বার, 22 নাম্বার, ঠিক আছে, 25 নাম্বার। এই অঙ্কগুলো আসলে খুবই ইম্পর্টেন্ট। বাকি অঙ্কগুলোও ইম্পর্টেন্ট, তবে এই চ্যাপ্টার থেকে পরীক্ষায় যেহেতু বেশি আসে না, এই জন্য অত মানে
বেশি ইম্পর্টেন্ট অঙ্কগুলো করাই ভালো। তো দেখো একটা লঞ্চে যাত্রী সংখ্যা হলো 45 জন। একটি লঞ্চে যাত্রী সংখ্যা 45 বলতেছি 47 জন। মাথাপিছু কেবিনের ভাড়া ডেকের ভাড়া দ্বিগুণ। ডেকের ভাড়া মাথাপিছু 30 টাকা হলে মোট ভাড়া প্রাপ্তি 1680 টাকা। আসলে কেবিনের যাত্রী কয়জন ছিল? দেখো অঙ্কটা যদি আমরা বুঝি তাহলে এমনি পেরে যাব। একটা লঞ্চে দুই ধরনের যাত্রী সিট থাকে, ঠিক আছে। একটা হচ্ছে ভিআইপি, ভিআইপিদের জন্য এক ধরনের সিট আর সাধারণ মানুষদের জন্য এক ধরনের সিট। ভিআইপি কে লঞ্চের ভাষায় কেবিন বলে, ঠিক আছে। আর সাধারণটাকে আমরা ডেক বলবো, সাধারণটাকে আমরা কি বলবো? ডেক বলবো। এখন কেবিনের ভাড়া ডেকের ভাড়ার দ্বিগুণ। ভিআইপি তে কেবিনের ভাড়া একটু বেশি হবে, কার থেকে? ডেক থেকে। তাহলে দেখো এই কেবিনের যাত্রী সংখ্যা 1 জন, তাহলে ডেকের যাত্রী সংখ্যা কতজন? টোটাল আছে হলো 47 জন। তাহলে 47 থেকে যদি আমরা 1 জন বাদ দেই, 47 থেকে যদি 1 জন বাদ দেই তাহলে আমরা অবশ্যই 47 থেকে যদি 1 জন বাদ দেই তাহলে আমরা অবশ্যই ওই ডেকের যাত্রী পাবো। তো দেখো এখন আরো শর্ত মতে এই ডেকের টাকা হিসাব করি। ডেকের একজনের ভাড়া 30 টাকা। আর ডেকের কতজন যাত্রী? 47 মাইনাস 1 জন যাত্রীর ভাড়া তাহলে কত হবে? একজনের যদি 30 টাকা হয় তাহলে বেশি জনের কত টাকা হবে? বেশি টাকা। এইবার কেবিনের একজনের ভাড়া সমান 2 ইন্টু ডেকের একজনের ভাড়া। দেখো তো দেখি ব্যাপারটা কি ক্লিয়ার নাকি? কেবিনের একজনের ভাড়া সমান 2 ইন্টু ডেকের একজনের ভাড়া। তার মানে কি 2 ইন্টু ডেকের একজনের ভাড়া হলো 30 টাকা, তাহলে 2 ইন্টু 60 টাকা। ও শুধু 60 টাকা। তাহলে আমরা প্রশ্ন মতে লিখবো কি কেবিনের একজনের ভাড়া 60 টাকা, ঠিক আছে। কেবিনের একজনের ভাড়া কত? 60x টাকা। দেখো তো দেখি ব্যাপারটা কি আমরা বুঝতে পারলাম নাকি? এতটুকু যদি বুঝি তাহলে জি বুঝছি তো, তাই না? আচ্ছা এরপরে স্যার একটু আবার বলেন তো। দেখো মানে একটা লঞ্চে মোট যাত্রী হলো 47 জন। তো কেবিনে কয়জন গেছে, ডেকে কয়জন গেছে? কেবিন হচ্ছে একটু ভিআইপি, ভিআইপি তে তাহলে কম সংখ্যক মানুষই যাবে। কেবিনে কয়জন গেছে, ডেকে কয়জন গেছে, এটা বের করতে বলছে। এখন আমাদের আরেকটা শর্ত দেওয়া আছে, কেবিনের জন প্রতি ভাড়া ডেকের ভাড়ার দ্বিগুণ। কেবিনের ভাড়া যদি ডেকের ভাড়া যদি 30 টাকা হয় তাহলে কেবিনে কতজন যাত্রী গিয়েছিল আর মোট ভাড়া প্রাপ্তি 1680 টাকা। তাহলে দেখো কেবিনের যাত্রী সংখ্যা আমরা 1 জন ধরলাম, তাহলে ডেকের যাত্রী সংখ্যা তাহলে 47 মাইনাস 1, টোটাল থেকে কেবিনের যাত্রী বাদ দিলাম, তাহলে কিন্তু ডেকের যাত্রী পাবো। এরপর ডেকের একজনের ভাড়া 30 টাকা, তাহলে 47 মাইনাস 1 জনের ভাড়া কত টাকা হবে? 30 ইন্টু 47 মাইনাস 1। কেবিনের একজনের ভাড়া 2 ইন্টু ডেকের একজনের ভাড়া। তো কেবিনের একজনের ভাড়া 2 ইন্টু ডেকের ভাড়া। তো এরকম তাহলে কেবিনের একজনের ভাড়া হলো 60 টাকা। কেবিনের একজনের ভাড়া 60 টাকা, কেবিনের একজনের ভাড়া কত টাকা হবে? 60x টাকা। তো এখন এই ডেকের মোট টাকা আর এই কেবিনের মোট টাকা প্রশ্ন মতে আমরা কি করে দেব? যোগ করে দিব। যোগ করে দিলে এই দুইটার যোগফল সমান তোমার লঞ্চে মোট যাত্রীর ভাড়া 1680 টাকা।
তারপরে এমনিতেই এক্স এর মান বের হয়ে যাবে, তখন ওটাই আসলে কেবিনের যাত্রী সংখ্যা, ওটাই আসলে কেবিনের যাত্রী সংখ্যা। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক, এরপরে আরো টিচার হয়তো আছেন, ওনারা ক্লাস স্যার দুইটা যোগ করিয়ে কি করব? দুইটা যোগ করে 1680 লিখবো। 30 ইন্টু 40 মাইনাস এক্স প্লাস 60 সমান এই 1680। তার মধ্যে এক্স এর মান এমনি বের হয়ে যাবে, ওটাই আসলে কেবিনের ভাড়া। ঠিক আছে? জি স্যার। তো ঠিক আছে, নাও ভালো থেকো তাহলে সবাই।